বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পারিষদবর্গ আজ শপথ নেবেন এবং এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তৃতীয়বারের মতো টানা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, এবং এটি তার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রিত্ব। নানা রকমের জল্পনা কল্পনা রয়েছে মন্ত্রিসভা কেমন হচ্ছে এবং সেই সঙ্গে সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ কী আসছে। মানুষের নানা রকমের অর্জন যেমন আছে, দেশের নানা রকমের ব্যত্যয় বিচ্যুতি আছে, নানা রকম নৈরাশ্য আছে, এবং সেগুলো কিভাবে এই নতুন সরকার মোকাবেলা করবে সেটিও নিয়ে অনেকে আলোচনা করছেন। একটা নতুন বছরও আসলে শুরু হলো এবং যে নির্বাচনটি হয়ে গেল একাদশ জাতীয় সংসদের নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল আমরা সবাই জানি যে অভূতপূর্ব একচেটিয়া এক বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের এবং তার মিত্রদের নিয়ে বললেও সেটি বলা যেতে পারে। অন্যদিকে এক ধরনের সুনামি বিপর্যয় ঘটেছে বিরোধী পক্ষের। তবে বিরোধী পক্ষ এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট, এবং তারা নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করছে। যদিও ইতিমধ্যেই আবার জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির যে সিদ্ধান্ত ছিল যে তারা শপথ নিচ্ছেন না, কিন্তু গণফোরামের প্রার্থীরা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। পরিষ্কার করে তারা কিছু না বললেও তাদের যে দুজন প্রার্থী আছেন সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয় কী হবে। অন্যদিকে জাতীয় পার্টি তারা সরকারে থাকবে না সরকারে এবং বিরোধী দল মিলিয়ে থাকবে না বিরোধী দলের অবস্থান নেবে, সেটি নিয়ে জল্পনা কল্পনার এখনও চলছে। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বলছেন যে ইতিমধ্যে তিনি তার উত্তরাধিকারী কে হবে সেটি নিয়ে একটি সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়েছেন, এবং তিনি বলছেন যে তিনি হচ্ছেন বিরোধী দলের নেতা এবং মশিউর রহমান রাঙা যিনি জাতীয় পার্টির মহাসচিব তিনি হচ্ছেন বিরোধী দলীয় চিফ হুইপ। যদিও রুলস অফ প্রসিজিওর অনুযায়ী বা বিধিবিধান অনুযায়ী আমরা জানি যে এই সংখ্যক এত স্বল্প সংখ্যক আসন নিয়ে আসলে সংসদে কোনো বিরোধী দল হয় না, এবং বিরোধী দলের যে মর্যাদা, বিরোধিতা তারা করতে পারে, বিরোধী দলের রাজনীতি তারা করতে পারে, কিন্তু বিরোধী দলের যে মর্যাদা সুযোগ সুবিধা সেটি পাবার বা বিরোধী দলীয় নেতা হবার কোনো সুযোগ এই সংসদে অন্তত নেই। কারণ সেটি হতে হলে 1/10 আসন দরকার হয়, যেটি জাতীয় পার্টির নেই। এবং যদি বিএনপি বা ঐক্যফ্রন্টে থাকতো তারা একটি বিরোধী দলীয় গ্রুপ বা দলীয় গ্রুপ করবার আসন সংখ্যাও তাদের ছিল না, সেটি করতে হলে অন্তত 10 জন সংসদ সদস্য লাগে। কাজে বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় চিফ হুইপ হবার কোনো বৈধ সুবিধা আছে বা সুযোগ আছে বলে আমাদের কাছে অন্তত মনে হয় না, অনেকেই মনে করেন না। তারপরেও বাংলাদেশে হয়তো অনেক কিছুই সম্ভব, সেটি দেখবার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ কি, যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনটি কেমন হলো সেগুলো নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি এই নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রফেসর ডক্টর হাবিবে বিল্লাত, আমার বায়ে তিনি বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর চেয়ারম্যান মহাসচিব এবং বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান, যিনি এবার জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে প্রার্থিতাও ঘোষণা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর প্রতিদ্বন্দ্বিতা করেননি বা শেষ পর্যন্ত প্রতীকটি হয়তো তার ভাগ্যে জুটেনি। অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান আমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর হাবিবুল্লাহ, আপনার কাছে শুনতে চাই, আমরা জানি না বিকেলবেলা আজকে এই রাত শেষে যে দিন সেই দিনের বিকেলবেলা কারা শেষ পর্যন্ত শপথ গ্রহণ করবেন, তবে মানুষের মধ্যে নানা রকমের কৌতূহল রয়েছে। আমরা নির্বাচনের আলোচনায় পরে যাই। আপনার দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন যে চমক থাকবে, চমকের কথা আমরা অবশ্য মাঝে মধ্যেই শুনি। কেমন হতে যাচ্ছে নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, আপনার যদি কিছু জানা থাকে বা আমাদেরকে একটা ধারণা অন্তত দিতে পারেন, যদি আমরা জানি যে এটি আসলে একেবারেই প্রধানমন্ত্রীর একক এখতিয়ার, এখানে অন্য কারো তেমন কিছু করবার সুযোগ নেই, তারপরও। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আমি প্রথমেই একটি খবর বলছি যে আমাদের প্রিয় আশরাফ ভাই, যিনি আমাদের পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, সজ্জন ব্যক্তি, সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, এমপিও ছিলেন এবং মন্ত্রীও ছিলেন এই সময়টিতে, এবং এবারও এমপি তিনি নির্বাচিত হয়েছিলেন, বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। শপথ নিতে পারেন, তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন, সেটা আমরা সারা বাংলাদেশবাসীর পক্ষ থেকে সবাই মিলে চাই। আমরা আপনি নির্বাচনের কথা বলেছেন, আসলে যে নির্বাচন পরবর্তী সরকার কেমন হবে, আপনি কিন্তু তার উত্তরটা দিয়ে দিয়েছেন। এটি সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কাছে যে মানুষের প্রত্যাশা চাহিদা, তারা যে মানুষ আওয়ামী লীগের কাছে যে চায় সেটা পূরণ করার মতো একটি সরকার
নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিবেন। আপনারা দেখেন বিগত 5 বছর, বিশেষ করে বিগত 10 বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশ একটি একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে উঠতে, দেশ হিসেবে গড়ে উঠতে হলে যে উন্নয়নের মহাসড়কে পা দিয়েছে, সেটাকে টেনে সামনের দিকে নিয়ে যেতে হবে। এই জন্য যে সরকারটি গঠন করা দরকার হবে সেটি হচ্ছে একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, অন্যদিকে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে, সাথে সাথে সাধারণ মানুষের প্রত্যাশাকে সবচেয়ে গুরুত্ব দিবে। ব্যক্তিগতভাবে যদি কারো নাম বলতে বলেন সেটা হয়তো বলা সম্ভব না, তবে আমি মনে করি আওয়ামী লীগ এত বড় একটি বড় দল, এই দলে এই ধরনের দেশকে নেতৃত্ব দেওয়ার মানুষের অভাব নেই আসলে। বরঞ্চ এটা হতে পারে যে নেতৃত্ব দেওয়ার মানুষ বেশি কিন্তু মন্ত্রিসভায় নেওয়া সম্ভব হলো না, সেটা হতে পারে, কিন্তু এর বাইরে কিছু হওয়া সম্ভব না। কিন্তু ব্যক্তিগতভাবে নাম বলে কেমন সরকার হবে এটি আসলে বলা আমার পক্ষে। আমি আসলে ব্যক্তিগতভাবে নামের চেয়ে তো বুঝতে চাইছি যে আগামী 5 বছর দেশ পরিচালনা করবার মধ্য দিয়ে যে নির্বাচন, প্রথমে আমরা একটি জিনিস তার মধ্য দিয়ে কি ধরনের ব্যক্তিবর্গ বা এবার আসলে লক্ষ্য কি এই 5 বছরে, সেটি হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতাটি রক্ষা করা। বাংলাদেশকে আমরা যে 2041 সনের যে আমরা একটা প্রকল্প দিয়েছি, সেটির জন্য যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। এবং আপনি দেখেন বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 বছরে আমাদের দেশটি কেমন হবে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই প্ল্যানটি দিয়েছেন। এবং এই প্ল্যানটি দেওয়ার কারণেই আমাদের এই যে ছাত্র সমাজ, যুব সমাজ, যারা প্রথমবার ভোটার, তারা কিন্তু দল বেঁধে যে নৌকায় ভোট দিয়েছে, কারণ তারা চায় তাদের ভবিষ্যৎ দেখতে, এবং আওয়ামী লীগ সেটা দেখাতে সমর্থ হয়েছে। এবং আমরা মনে করি আমাদের নির্বাচনী ইস্তেহার, আমাদের রূপকল্প, এর উপর ভিত্তি করে আগামীতে আমরা ইনশাল্লাহ সরকার গঠন হবে এবং সরকার সেভাবেই চলবে। ডক্টর মোহাম্মদ শাহজাহান, আপনার অবস্থান থেকে মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে বলে ধারণা করছেন, এবং আসলে সরকারের সামনে চ্যালেঞ্জগুলো আসলে কি দাঁড়াচ্ছে? ইনফ্যাক্ট জিল্লুর ভাই, আমিও একইভাবে আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসীর খুব ক্ষোভের, হতাশার, দুঃখের জায়গাটাকে কিছুটা যদি অ্যাড্রেস করা যায়, আমার কাছে প্রথমে ভালো লাগতো যদি আমাদের খুব প্রিয় মানুষ প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত ভাই, আমার খুব সজ্জন মানুষ, ওনাকে যদি অভিনন্দন জানাতে পারতাম। আনফর্চুনেটলি আমার কাছে মনে হয়েছে যে ওনাকে নয়, এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে যারা এসছেন, অভিনন্দন জানাতে গেলে মনে হচ্ছে নিজের বিবেকের কাছেই ছোট হয়ে যাব। উনি একটা কথা বলছেন, সেই জায়গা থেকে আমি পরবর্তীতে মন্ত্রিসভার জায়গাটায় আসি। মিলাদ ভাই বলছেন যে ছাত্র যুব সমাজ দল বেঁধে নৌকায় ভোট দিতে গেছেন, এর কি কোনো কারণ আছে? ছাত্র যুব সমাজের সামনে কি সেরকম কিছু ছিল যে তারা দল বেঁধে নৌকায় ভোট দিতে যাবে? দেখুন, আপনি যদি নিরাপদ সড়ক আন্দোলনের কথা ভাবেন, সেখানে এই নিরাপদ সড়কের সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু দল বেঁধে যাওয়ার কথা নয়। আপনি যদি কোটা সংস্কারে যাদের কথা ভাবেন, তারাও কিন্তু যাওয়ার কথা নয়। এই ছাত্র যুব সংগঠনের এই যে বিশাল অংশ, এরা কিন্তু দল বেঁধে তাদের অভিজ্ঞতার আলোকে যাওয়া সম্ভব নয় এবং যাওয়ার কথা নয়। আরেকটি হচ্ছে, আমি যে কথা বললাম যে পুরো দেশ জাতি স্তম্ভিত, হতভম্ব, মানে এটা বাইরে নিশ্চয়ই আমরা সবাই জানি। আমার কাছে খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটা কথা বারবার মনে হয় যে আমরা যখন টেলিভিশনে আসি, সুশীল সমাজের সাথে বসি, টক শোগুলো করি, নিউজগুলো দেখি, খুবই বিবেক তাড়িত হয়ে যায়। কারণ প্রত্যেকটি ঘরে ঘরে শিশু সন্তান, অন্যান্য যারা রয়েছে, তারা যদি একটি প্রশ্ন করে যে তোমরা যা দেখেছো আর গিয়ে যা বলছো দুটো কি এক, এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর থাকে না। কারণ যা হচ্ছে পুরো দেশে প্রত্যেকটি বিভিন্ন কেন্দ্রে সোশ্যাল মিডিয়ার বদলতে যা কিছু এসছে, আপনি দেখেন দুটো ঐক্যফ্রন্টের, বিশেষ করে বিএনপি এবং গণফোরাম আজকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে লিখিতভাবে। আর বিএনপি গতকাল যেটা নির্বাচন কমিশনে দিয়েছে ঐক্যফ্রন্টের অংশ হিসেবে এবং বিএনপি হিসাবে, সেখানে অনেকগুলো জিনিস জানিয়েছে। তার মধ্যে স্পষ্টত যে বিষয়টা উল্লেখ করেছে সেটি হচ্ছে যে তাদের ক্ষোভের জায়গা যে নির্বাচন যে এমন হবে তারা কখনো কল্পনা করতে পারেনি একটি গণতান্ত্রিক সরকারের কাছে, বা বাংলাদেশের এই নির্বাচনে তাদের ভাষায় যে আজকেও আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি ডক্টর শাহজাহান, যে ধরনের নির্বাচনের কথা আপনি বলছেন বা বিএনপি যা বলছে, তার সপক্ষে যথেষ্ট পরিমাণে প্রমাণাদি, আমি বলছি যে একেবারে ডকুমেন্ট সহ, সেটি হাজির করতে পারছে কিনা ঐক্যফ্রন্ট বা বিএনপি, এটি বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের নির্বাচন হয়ে যাওয়ার পরে যে ধরনের প্রতিক্রিয়া থাকা দরকার, যে ধরনের কর্মসূচি থাকা দরকার, মানুষের মধ্যে যে ধরনের তীব্র ক্ষোভ এবং ক্ষোভের প্রকাশ থাকা দরকার, সেটি কিন্তু আমরা দেখছি যে একেবারেই অনুপস্থিত। যা আছে সেটি মুখের কথা, কেউ বলেন লিপ সার্ভিস, কেউ বলেন। আর একটা কথা আছে জিল্লুর ভাই, যে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর।
এখন সবাই পাথর হয়ে গেছে কিনা আমি সেটাও ভাবছি, কারণ শোকের মাত্রাটা এত বেশি, ঘটনা প্রবাহ এত বেশি। আমি বিশ্বাস করি, আমি সবসময় চেষ্টা করি, আপনি জানেন, অনেকেই জানেন যে আমি নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে সত্যি কথাটি বলতে। অনেকেই পলিটিক্সের কারণে যুক্তি, চিন্তা, চেতনা, কোন নরে বিলংস করছে, কোন আদর্শে বিলংস করছে, কে কীভাবে মনে করবে, আমি অন্তত আমার সারা জীবনে এই প্র্যাকটিসটার সাথে ইনভলভ ছিলাম না। ইভেন যেই দল যেভাবে মনে করুক, আমি সত্য এবং বিবেকের জায়গাটাতে সবসময় সাড়া দিয়েছি। আমি যে কথা বলছিলাম যে আজকে ধরেন যে বলা হয়ে থাকে যে প্রত্যেক কেন্দ্রে 40 থেকে 50% ভোট কাটার কথা একটা ছিল, তাদের ভাষ্য মতে বলছি, বিএনপি, ঐক্যফ্রন্ট বা ঐক্যফ্রন্টের বা গণফোরাম, এদের নেতাদের ভাষ্য অনুযায়ী একেবারে আই ক্যান কোট, যে বলার কথা ছিল 40 থেকে 50% ব্যালটে সিল মারার নির্দেশ থাকলেও অধিকাংশ কেন্দ্রে 70 থেকে 80% ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে পূর্বের রাতেই নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াকেও কার্যকর করে ফেলেছে। এই ডকুমেন্টটা কাদের? এটা আজকে গণফোরাম তাদের সাংবাদিক সম্মেলনে বলেছে। এটা এবং সেই সাংবাদিক সম্মেলনে সেই পেপারটা আপনার কাছে আছে? এটা আছে, বিভিন্ন অনলাইন ইয়েতে চলে এসছে এর মধ্যে। ওকে, ফাইন। আচ্ছা, আর গতকাল বিএনপি যেটা বলছে তারা এইভাবে বলছিলেন, এবং ওনারা বলছেন কোন কোন কেন্দ্রে 100%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। নামগুলো বলেছে কি? না, আমি চুম্বক অংশটা শুধু জাস্ট এখানে বলছি। আমি শুনেছি কালকেও একটা টক শোতে, কিন্তু যখন জিজ্ঞেস করি কোন সেন্টার, দয়া করে বলবেন কি, কেউ কোনো কথা বলে না। আমি ওনাদের বক্তব্যটার অংশ থেকে বলছি, এটা আমার নিজের বক্তব্য না। সেজন্য মিলাদ ভাই, আমি একটু শেষ করে আপনাকে নামটা যাচ্ছি। ওনারা যে কথা বলেছেন যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 2.5 লক্ষাধিক ভোট পেলেও ধানের শীষ পেয়েছে 137টি, অনেক জায়গায় এরকম অনেকগুলো কথা ওনারা বলেছেন। যাই হোক, আমি এটাকে মোদ্দা কথা হচ্ছে যে কথাটা উনি বললেন যে ছাত্র যুব সমাজ দল বেঁধে ভোটে নৌকায় দিতে গেছে, আর যে কথা আমাদের সোশ্যাল মিডিয়ায় মানুষ বলছে, মহিলারা বলছে, ছাত্র যুব সমাজ বলছে, অনেকেই বলছে, অনেক ছেলে মেয়েরা কাঁদছে যে জীবনে প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে দেখেছে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, এরকম অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এখন আমি জানি না সেটা ওনারা কতখানি ফেক বলবেন, কতখানি সত্যি বলবেন, সেটার হিসেবটা আলাদা। কিন্তু আমি একটি কথা বলতে চাই যে একটি নির্বাচন যদি সুষ্ঠু হতে হয়, নিশ্চয়ই মিল্লাত ভাই আপনি আমার সাথে একমত হবেন। আরেকটা প্রশ্ন, যে আপনি দেখবেন যে নির্বাচন প্রক্রিয়াকালীন সময় যখন চলছিল, তখন একজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, তিনি নানা রকমের কথাবার্তা বলেছেন, এবং সেগুলো অনেকেই মনে করেছেন যে হয়তো তিনি বিবেকের তাড়না থেকে বলছেন বা কোনো একটা আসলেই সমস্যা আছে। কিন্তু আপনি নির্বাচন পরবর্তী তার বিবৃতি দেখেছেন। আমি যেটা নির্বাচনের দিন সকালবেলাও তিনি যখন তার নিজের কেন্দ্রে ভোট দিতে গেছেন, সেখানে তিনি সাংবাদিকদের কাছে বলেছেন, আপনাদের কি বিবেক নাই, আপনারা কি জানেন না, নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো যে কেন্দ্রে গিয়েছি সেখানে। কিন্তু তিনি নির্বাচনের পরে কি বললেন? তাতে তো আর ওই তার আগের কথাবার্তার নির্বাচনের আগে এরকম অনেকেই সাংবিধানিক পোস্ট থেকে অনেকেই কথা বলেননি, পরে অনেকেই বলেছেন। সুতরাং সেই বলাটার দায়িত্ব আমি বলতে পারবো না কিভাবে ওনারা এটাকে ওন করছেন, বাট সুতরাং আমি এটাকে হাইপোথেটিক্যালি কিছু বলতে চাই না। কিন্তু জিলুর ভাই একটা কথা বলবো, মিল্লাত ভাইকে একটা কথা বলবো, এই কথা নিশ্চয়ই আপনারা অস্বীকার করবেন না। একটা সুষ্ঠু নির্বাচন হতে গেলে যে একেবারে অতি প্রয়োজনীয় 5টি সূচক, সেটি হচ্ছে একটা নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, এবং শেষ হচ্ছে অংশগ্রহণমূলক। এই নির্বাচনটায় প্রথম 4টি সূচকের নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধু অংশগ্রহণের সূচকটার আংশিক হয়েছে। কেউ বলছে বেলা 10টায়, কোনো ক্যান্ডিডেট 11টায় নিজেকে উইথড্র করেছে, কোনো ক্যান্ডিডেট 12টায় উইথড্র করেছে। যদিও দল তাদের উইথড্রনের অবস্থানকে ওন করছে না, হোয়াটএভার মে বি দ্য সিচুয়েশন, প্রায় শতাধিক তো এরকম হয়েছে অথবা কাছাকাছি। তো এই যে অবস্থানটা হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং যে এই ক্রেডিবল ইলেকশনটা অংশগ্রহণমূলক, তো আপনি যদি 5টা সূচকের একটা সূচকের পার্শিয়াল দেখেন, তাহলে নির্বাচনকে তাকে আপনি সুষ্ঠু অবাধ হয়েছে এটা কিভাবে বলবেন? অর্থমন্ত্রী মহোদয় বলছেন এইবারের নির্বাচনে ভোট কাস্ট অনেক বেশি হয়েছে। এখন ধরেন বেশি কাস্ট হওয়ার এরকম কোনো হাইপোথেটিক, মানে কারণটা কেন হয়েছে এটা নিয়ে কেউ কিছু বলছেন না। আবার অনেক কেন্দ্রে, যেটা ঐক্যফ্রন্ট বা অনেক নেতারা বলেছেন যে ভোট কেন্দ্রে, আজকে গণফোরামও বলছেন যে ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে অনেক কেন্দ্রের ভোট ব্যালট শেষ হয়ে গেছে, কারণ ওই হিসেব মতে যে একটা কেন্দ্রীয় নির্দেশনা, তাদের ভাষায় কেন্দ্রীয় নির্দেশনা 40 থেকে 50 ভাগ কাটার কথা থাকলেও 70 থেকে 80 ভাগ কাটা হয়ে যায়। আর সকালবেলায় আরও কিছু ম্যানিপুলেশন হওয়ার কারণে দেখা গেছে যে পরে আর ব্যালট বাক্স যখন দিতে পারছে না ব্যালট, তখন তারা লাঞ্চ ব্রেকের কথা বলে 1.5 থেকে 2 ঘন্টা সময় কাটিয়েছে। তো এই যে বিষয়গুলো নিয়ে একটু ডক্টর মিল্লাতের কথা শুনে আসি, কিন্তু আপনি মন্ত্রিসভা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, মন্ত্রিসভা নিয়ে মন্ত্রিসভা নিয়ে আমি বলবো যে ওনাদের মহাসচিব বলছেন চমক আছে। চমকটা ন্যাচারালি কি ধরনের চমক? তো মন্ত্রিসভায় নতুন মুখ যদি আসে সেই চমকটা খুব একটা চমক না। মন্ত্রিসভায়
ভিন্ন ধাঁচের কোনো চমক আছে কিনা আমরা নিজেরও অপেক্ষা করছি সেই চমকটা দেখতে। কারণ উনি বলছেন যে আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে এটা ভিন্ন রকমের চমক আসবে। কারণ আজকে মিলাদ ভাই মন্ত্রী হোক, এটা আমরা প্রত্যাশা করি। এটার মধ্যে আমি চমকের কিছু দেখছি না। উনি 3 বারের সংসদ সদস্য হয়েছেন ওনার মধ্যে, অথবা মাশরাফি যদি আসে, এটার মধ্যেও আমি চমকের কিছু দেখছি না। অনেকের এই সমস্ত জায়গাগুলোকে আমি চমক দেখছি না। অথবা যদি উনি এটা বুঝাতে চান যে রাষ্ট্রের এত ব্যয়ভার, এত খরচ না বাড়িয়ে যদি এই সময় তত্ত্বাবধায়ক সরকার 10-12 জন দিয়ে চালাতে পারে, 5 জন দিয়ে চালাতে পারে, ওনারা যদি মনে করেন যে না আমরা মন্ত্রী পরিষদের কাঠামোটাকে 16 থেকে 20-এর মধ্যে রাখবো এবং এটাকে আমরা এই 5 বছর জনগণের কাছে যা কিছু হয়েছে এই ক্রেডিবিলিটিটা আনার চেষ্টা করবে যে আগামী 5 বছর এটা পুষিয়ে দেব, সেরকম চমক যদি থাকে আমি মনে করবো দ্যাট ইজ ইতিবাচক চমক। প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত। আমার আসলে 96-এর বিএনপি নির্বাচনের কথাটি মনে পড়ছে, মধ্য ফেব্রুয়ারির। কি জন্য মনে পড়লো আসলে কথাটি? উনি যে অনেকগুলো 5টা পয়েন্ট বললেন, যেটা উনি বিবেকের তাড়নায় বললেন, আসলে তো উনি একটা দলের সমর্থন করেন, একটা ঐক্যফ্রন্টের তিনি একজন অ্যাক্টিভ মানুষ। অর্থাৎ তিনি কিন্তু বলতে পারেন না আমি যদি কিছু বলি আমার দলকে আমি ওন করে সেই কথাটি বলবো, কিন্তু উনি বলতে পারেন না ঐক্যফ্রন্ট এই বলেছে, বিএনপি এই বলেছে। ওনার বলা উচিত আমার দল বা আমার ঐক্যফ্রন্ট এই কথাটি বলেছে। আমি যখন জিজ্ঞাসা করলাম উনি বললেন ডকুমেন্টারি এভিডেন্স এটা ফাইলে এসছে, এই জন্য আমি বলছি। যাই হোক, 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারটি আপনি দেখেন যে আওয়ামী লীগ কিন্তু রাস্তায় ছিল, তারা ভোট কারচুপি করার চেষ্টা করেছে, আওয়ামী লীগ কিন্তু সেই ভোট কেন্দ্রে গেছে, আওয়ামী লীগ কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছে যাতে ভোটটি সঠিক সুন্দরভাবে হয়। কিন্তু আপনি বিশ্বাস করেন আমি আমার নির্বাচনী এলাকার কমপক্ষে 40টি সেন্টারে গেছি, আমি হতবাক হয়েছি যে বিএনপির যে ক্যান্ডিডেট সে পর্যন্ত ভোট কেন্দ্রে আসে নাই। বিএনপির সমর্থকরা কিভাবে সাহস পাবে ক্যান্ডিডেট ভোট কেন্দ্রে আসছে না? তারা নির্বাচন বাণিজ্য, সত্যিকার অর্থে আপনি নিজেও স্বীকার করবেন নির্বাচন বাণিজ্যের কথা, কারণ আপনি প্রথম ক্যান্ডিডেট ছিলেন, আপনি তেমন টাকা পয়সা দিতে পারেন নাই, আপনার চাঁদপুরে আপনার পরিবর্তন আমি না মিথ্যা কথা বলার জায়গা নেই। আপনি বিবেকের তাড়নার কথা বলবেন, আমি বিবেকের কথাই বলবো, আমাকে বিবেকের কথাই বলবো। আপনার পরবর্তীতে আরেকজন নমিনেশন হয় আপনার কেন্দ্রে, আপনার আসনে, তিনিও পাননি, কারণ আরেকজন বেশি টাকা দিয়ে। জনপ্রিয় লোক আপনি, আপনার কর্মীরা আপনার জন্য জীবন দিবে, কিন্তু অজনপ্রিয় লোক যদি যায়, অপরিচিত লোক যদি যায়, সেখানে কি কর্মীরা নামবে মাঠে বলেন? এই বিএনপির নমিনেশনের ক্ষেত্রে এবার অনেক হয়েছে। তৈমুর আলম খন্দকার, তার মতো নারায়ণগঞ্জে কে আছে জনপ্রিয়? এই যে এহসানুল হক মিলন, তার মতো জনপ্রিয় কেউ আছে ওই এলাকায়? অথচ মালয়েশিয়া থেকে কাকে এনে মাথার উপর বসিয়ে দেওয়া হলো, যাকে এলাকার মানুষ পর্যন্ত চেনে না। বলেন তারা নির্বাচনে জিততে পারবে, নির্বাচনে আসতে পারবে কিনা বলেন? আমাদের এটা হয় নাই, হয়েছে নিশ্চয়ই বললে তো হবে না। আমি প্রমাণ দিয়ে কথা বলি, আপনি নিশ্চয়ই না বলে আপনি প্রমাণ দিয়ে কথা বলবেন। আপনি তো বিবেকের তাড়নায় কথা বলেন, আপনি কথা বলছেন আসলে সত্যিকার অর্থে আর একজনের পিঠে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো অবস্থা, যে যাই হোক না কেন দূর দিয়ে যাক, আমার উপর যেন কিছু না হয়। সেভাবে কথা না বলে সরাসরি বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষে কথা বলেন, আমি আমার পক্ষে কথা বলবো। আপনি বলছেন যে ভোট কাস্টের ব্যাপার, বিএনপি যখন 2001-এ জিতেছে তখন কিন্তু ভোট কাস্ট হয়েছিল 75%। যখন আওয়ামী লীগ 2008-এ জেতে তখন কিন্তু ভোট কাস্ট হয়েছিল 87%। 2014-এ ভোট কম দেওয়া ওই বিএনপি জামাতের ওই অগ্নি সন্ত্রাসের কারণে ভোটাররা কম গেছে 40%-এর কাছাকাছি। আর এবার 80%, যেটা 70-এর নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল। এটার মধ্যে আমি ভোট কাস্ট বেশি দেখি না, কারণ 7 ভাগ কম পড়েছে 2008 সনের তুলনায়। দ্বিতীয় আরেকটি কথা বলেছেন আপনি বলেছেন যে অভিনন্দন জানাতে চেয়েও জানাতে পারছেন না। আমি মনে কোনো কষ্ট পাইনি, কারণ আপনারা মনে কষ্ট পেয়ে পাথর হয়ে গেছেন। কোনো আবেগ অনুভূতি আপনাদের মধ্যে নেই। এই আবেগ অনুভূতি কয়দিন পর যখন পাথর গলে একটু চোখ দিয়ে অশ্রু ঝাড়া ধরবে, তখন যেন আপনারা অভিনন্দন জানাতে পারেন। মন্ত্রিসভাটি দেখুন, তারপর দেখাবেন যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখেন, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় সেটা দেখেন। আপনি ক্ষোভ, হতাশা, দুঃখ পাথর হয়ে যাওয়ার পরও আপনার মধ্যে আছে, আপনি বলেছেন। কারণ ক্ষোভ, হতাশা, দুঃখ তো থাকবেই। আমি নমিনেশন পেয়ে গেলাম, আমি নির্বাচন করব, আমি প্রস্তুত, আমি জনপ্রিয় ক্যান্ডিডেট, আর একজন টাকা খেয়ে আরেকজনকে দিয়ে দিল, এটা কি ঠিক হলো? কখনোই ঠিক হয়নি। আর নেতৃত্বের কথা যদি বলেন, ভাড়া করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে কখনো রাজনীতি করা সম্ভব নয়। আমি আমার ছোট্ট একটা, আমি তো তেমন কোনো বড় নেতা না, আমি ছোট্ট একটা মানুষ, একটা নির্বাচন এলাকায় নির্বাচন করেছি। সেখানে আমি দেখেছি যে আমার যিনি ক্যান্ডিডেট, আমি জানলাম 9 ডিসেম্বর একটা প্রার্থিতা ফাইনাল হয়ে গেল, এবং সে তারপর থেকে তাদের নির্বাচনী প্রচারণায় নামার কথা, আগে থেকে নামার কথা ছিল 8 নভেম্বর থেকে, যেদিন তফসিল ঘোষণা হলো, তারা নামে নাই। 14 তারিখে ক্যান্ডিডেট আসলে এসেই পুলিশের উপর আক্রমণ করলো ইট পাটকেল দিয়ে। এই নিয়ে একটা ঝামেলা হলো, তারপরে সন্ত্রাস শুরু হয়ে গেল, এবং 25 তারিখে তার স্বামী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করলেন। বলেন
মানুষ বিভ্রান্ত করলে কিন্তু উনি করলেন না ইলেকশন কমিশন করলেন? উনি চিঠি দেখালেন, আসলে চিঠিটা হচ্ছে উনি মানুষকে বিভ্রান্ত করলেন না। 10 তারিখের চিঠি উনি দেখালেন 25 তারিখে, 15টি দিন পরে উনি চিঠিটি দেখালেন এবং ওই দিনই নির্বাচন বললো যে আপনার তো 13 তারিখেই ক্যান্সেল হয়ে গেছে, আপনি কেন 25 তারিখে দেখাচ্ছেন। এই ধরনের মানুষকে তারা বিভ্রান্ত করতে চেয়েছে এবং বিভ্রান্ত করে তারা প্রভাব বিস্তার করতে চেয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজকাল ডিজিটাল মানুষ, প্রত্যেকটা জিনিস হাতে আছে এবং আমরা সাথে সাথে দেখিয়েছি যে সে মিথ্যা কথা বলছে, তারপর থেকে তারা ঘর থেকে বেরোয় ভোট দিতে আসে নাই। কিভাবে সম্ভব যদি ক্যান্ডিডেট না বেরোয়? আপনি বলেছেন শখানেক উইথড্র করেছে। ফার্স্ট অফ অল আপনি নিয়ম কানুন জানেন, উইথড্র করার কোনো সিস্টেম নাই। আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তারা নিজেদেরকে বলছে তারা ফিল্ডে নেই, উইথড্র করা তো নিশ্চয়ই এভাবে নয়, বর্জন করতে তারা বর্জন করছে অথবা বলছে আমরা নিজেদেরকে ফিল্ড থেকে উইথড্র করলেন, ফাইন। কিন্তু সংখ্যাটি যেটি বলেছেন আপনি প্রায় 2.5 গুণ বাড়িয়ে বলেছেন। আমি না, টোটাল গুণে দেখেছি যে 41 জন, তার মধ্যে 4 জন 5 জনের কথা আমি নিজে জানি। আমার কথা শুনেন না, 41 জন, আমি নামগুলো বলে দিচ্ছি। আমার নির্বাচনী এলাকায় হঠাৎ 2:30টার সময় আমি এটিএন বাংলার আমি কেবলই একটা জায়গায় একটা অফিসের সামনে দিয়ে যাচ্ছি, দেখি এটিএন বাংলার স্ক্রোল আমাকে ফোন করে জানায় দেখেন আপনার এলাকার ক্যান্ডিডেট উইথড্র করেছে। আমি সাথে সাথে সাংবাদিককে ফোন করলাম, এই তুমি উইথড্র করছো, তুমি তোমার কাছে ডকুমেন্টারি কোনো এভিডেন্স আছে? বলে না, নাই। তুমি কিভাবে লিখলে এটা উইথড্র করছে? বলে যে এই কারণে বললাম যে পার্টি তাদের আওয়ামী লীগের জেলা অফিস থেকে জানানো হয়েছে। কে জানিয়েছে তোমাকে? এই জেলা অফিস থেকে জানলাম। আমি দেখি স্কুলে যাওয়া উচিত, তুমি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছো। সে হলো বিএনপির এটিএন বাংলার যে সিরাজগঞ্জ প্রতিনিধি, সে বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ত আমি জানি। এবং যেটা বাংলা ভিশন এবং চ্যানেল এনটিভি, 3টে বিএনপির সমর্থিত, তারা নিজের টিভিতে দিল। আমি যখন 3টা টিভিতেই ফোন করলাম, 3টা টিভির স্ক্রোল সাথে সাথে মুছে দিল। সিরাজগঞ্জের 5টাতে আর বর্জন করতে পারলো না। কিন্তু কোনো লিখিত ডকুমেন্টের এভিডেন্স নাই, প্রার্থী নিজে ডিক্লেয়ার করে নাই, প্রার্থীর যিনি প্রধান নির্বাচনী এজেন্ট ডিক্লেয়ার করে নাই, পার্টি অফিস থেকে একজন বলে দিল আপনি সেটা লিখবেন, আপনি সেটা নিয়ে কথা বলেন। আপনি তার চাক্ষুষ প্রমাণ আমি, আপনারা যে তথ্যগুলো দিয়েছেন, আপনারা বলেছেন 40 থেকে 50 ভাগ ভোট, আপনি একটু আগে বলেছেন যে কোথাও 100 ভাগের বেশি ভোট চেয়েছে। আপনি একটা আসনের কথা বলবেন, আমি আর বেশি কিছু জানতে চাই না। আপনি শুধু একটা আসনের কথা বলবেন যেখানে পড়েছেন। না, যখন আপনি কথা বলবেন তখন বলবেন, এখন না। আপনি বলেছেন নিরাপদ সড়ক কোটা আন্দোলন, এটা ভোট দেয়নি। আপনি দেখেছেন তারা কেঁদেছে। বাংলাদেশে ভোটারের সংখ্যা 10 কোটিরও বেশি। কয়জনকে আপনি ফেসবুকে দেখেছেন? 2 জন 4 জন। আর ফেসবুকে আজকাল যে তৈরি করেন সেটা আমরা দেখি, ভিডিও বার্তা পাঠান, অদ্ভুত অদ্ভুত বার্তা চোখে চলে আসে, অদ্ভুত অদ্ভুত বার্তা দেখি আমরা। সেই কাজগুলো আপনারা এইভাবেই করেন। এখন আপনারা চিন্তা করছেন যে কি করতে পারেন। আওয়ামী লীগ তো একচেটে। এর কারণ কি জানেন? এই যে টিভি টকশোতে কথা বলছেন, মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না। কারণটি কি? তারা এলাকায় যা দেখছে আর আপনারা যা বলছেন দুটো মিলছে না। মিলবে কিভাবে? আপনারা সারাদিন সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু যাদের জন্য সাংবাদিক সম্মেলন করছেন সেই জনগণের কাছে যাচ্ছেন না। আমি ছোট্ট একটা নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছি। বিগত 10টি বছরে, আমার আগে 2008 সনের নির্বাচনেও বিএনপি থেকে প্রার্থী নির্বাচিত হয়েছিলেন, সেই জ্বরের সময়ও। তিনি সেই 5 বছরে এলাকার মানুষের কাছে যান নাই। এবং বিশ্বাস করেন কোন গ্রামে গঞ্জে না, শহরের মধ্যে উনি একদিন জনসংযোগ করেন নাই। কেউ কেউ বলেন যে তারা যেতে পারেন না। আরে পলিটিক্স করেন, যেতে পারেন না? আপনি 10 দিন ট্রাই করেন, আপনি নির্বাচনের আগের দিন ট্রাই করবেন, এটা জনগণের। আচ্ছা সেটাও তো বলো, উনি যাওয়ার চেষ্টা করেছেন কিনা? বাধা দিলে তো বলবেন আপনি পত্রপত্রিকায় আসবে, আগে যাওয়ার চেষ্টা করে থাকেন। এবং আমি যে তার পরবর্তী 5 বছর যে আমি এমপি, সেই 5 বছর তার চেহারা দেখি নাই। আমি হাজার হাজার মানুষের মিটিংয়ে বলেছি, বলেন আমি পায়ে হেঁটে 12 কিলোমিটার, 14 কিলোমিটার, 25 কিলোমিটার একদিন হেঁটেছি। কিন্তু আমি বলেছি, বলেন আমার অপোনেন্ট যে ক্যান্ডিডেট তার নাম আপনাদের বলতে হবে। কেউ কোনো 2-1 জন কথা বলে। আমি বলছি চেহারা দেখেছেন কবে? বলেন আপনার বাড়ির আশেপাশে গ্রামে কবে গেছে? সবাই চুপ করে থাকে। আমি বলেছি যদি আমার চেয়ে যোগ্য ক্যান্ডিডেট হয় তাকে আপনারা ভোট দেন। আমার চেয়ে যদি ভালো ক্যান্ডিডেট হয়, সৎ ক্যান্ডিডেট হয়, আমার চেয়ে যদি বেশি আপনাদের পাশে থাকে, এমন ক্যান্ডিডেট ভোট দেন। বলে চোখেই দেখে নাই। মহিলাদের বিশেষ করে জিজ্ঞেস করেছি যে উনি তো মহিলা, নিশ্চয়ই আপনাদের খোঁজ খবর নিয়েছে। তারা বলেছে জীবনে কোনোদিন চোখে দেখি নাই। এই ধরনের ক্যান্ডিডেট নিয়ে কিভাবে আপনি নির্বাচনী বৈতরণী পার হবেন? আমার জেলা 6টি নির্বাচনী আসন। একজন মহিলা সঙ্গীত শিল্পী দিলেন আমার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সিরাজগঞ্জে একে। উনি তো 10 বছর না, ওনাকে আমি জীবনে কোনোদিন সিরাজগঞ্জে দেখি নাই। উনি নির্বাচনী প্রচারণায় 2টি সংবাদ সম্মেলন করেছেন, একটি করেছেন আমার নির্বাচনী এলাকায়, আরটি করেছেন বগুড়া সারিয়াকান্দিতে। গাজীপুর পর্যন্ত মানে গেছেন 2 দিন। এতই সোজা। বিএনপির ধারণা ছিল যে বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলো তাদের ব্যাগে উঠাবে এবং তারা নির্বাচনে জিতে যাবে। সেই দিন চলে গেছে। বিএনপি ভাবছে 2001 সনের কথা, এটা 18 বছর পরে সর্বশেষ তারা অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেটাও প্রায় 10 বছর আগে। সুতরাং বিএনপিকে আবার নতুন করে চিন্তা করতে হবে। আমরা চিন্তা করছি জাতীয় পার্টি দ্বিতীয় হয়েছে, এবার বিএনপি তবু কোনোভাবে
বিএনপি 5টা সিট পেলো কিভাবে? যদি সর্বত্রই কাটাকাটি হয়ে যাবে, গণফোরাম 2টা সিট পেলো কিভাবে? যদি এই যে জাসদ বাসদ আরো অনেকগুলো পার্টি, জাতীয় পার্টি, তারা এতগুলো সিট পেলো কিভাবে? তারা তাদের কারো কারো সম্পর্ক ছিল, যাদের এলাকার সাথে সম্পর্ক নাই, যারা মানুষের মনের ভাষা বুঝতে পারে না, তারা যদি মনে করে যে তাদের মুখের ভাষাই মানুষের মনের ভাষা, ওইখানে আসলে গ্যাপটা। এইটা বিএনপিকে অবশ্যই পরিহার করতে হবে, বিএনপিকে বাঁচতে হলে। আর সহিংসতার যদি কথা বলেন, এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। এই বাংলাদেশের ইতিহাসে যদি প্রত্যেকটি নির্বাচন ধরেন, এর চেয়ে প্রায় 40 থেকে 50 গুণ সহিংসতা হয়েছে। এবার কোথাও জোরালো সহিংসতা হয়েছে, কয়টি জায়গায় হয়েছে বলতে পারবেন? 300 এই ধরনের নির্বাচন এইসব মিলাদ ভাই তো অনেক কথা, সুতরাং ওই জবাব দিতে গেলে আমাকে একটু ওই রকম সময় দিয়ে না না আমি তো সময় আপনাকে দিয়েছি, উনি সময় একটু কম নিয়েছেন, আপনি সময় বেশি নিয়েছেন। মিলাদ ভাইয়ের কথা থেকে আর ওনাকে আমি থামিয়ে দিতাম, কিন্তু উনি আপনার পয়েন্টস গুলো ধরে ধরে আবার কথা বলেছেন। সো আমি ওনার পয়েন্টস গুলো সব ধরে রেখেছি, সেভাবেই নিশ্চয়ই বলবো। উনার শেষের দিক থেকে আমি প্রথমে আসি, উনি বলছেন টিভি টক শো এখন মানুষ দেখতে চায় না। এই কথা আমি একবারে ওনাকে স্যালুট করে স্বীকার করি, কারণ অনেকে আমাদেরকে বলে যে টেলিভিশনে যখন জলজন্ত এরকম মিথ্যাচার হয় তখন আমরা টেলিভিশন বন্ধ করে দিই বা অন্য চ্যানেল দেখার চেষ্টা করি। কিন্তু টক শোতে তো দুই পক্ষের কথাই থাকে। না, ইদানিং আপনি নির্বাচনের জেলুর ভাই নির্বাচনের আমি শেষ করি আপনি পয়েন্টটা রাখেন না মিলাদ ভাই, আপনি পয়েন্ট আমি বলি না আপনাদের কথা, আমি বলেছি যে আপনাদের কথাবার্তা মানুষ দেখে মনে করে বাস্তবতার সাথে মিল নাই, এই কথাটি শুনেন। আপনি দয়া করে মিলাদ ভাই কিন্তু এটাকে একটু অন্যভাবেই বলেছেন। আসলে উনাদের মিলাদ ভাইয়ের শব্দ চয়নটা হওয়ার কথা ছিল যে উনাদের দলীয় অনেকের কথাবার্তা শুনে। এনিওয়ে হোয়াটএভার মেবি। এখন ধরুন আমি যেটা শুনেছি, মানুষ অনেক সময় বলে যে নির্বাচনের বিশেষ করে দিন এবং 1-2 দিন 3 দিন পর্যন্ত, আমি একটা টেলিভিশন চ্যানেলের কথা বলবো না, একটা টেলিভিশন চ্যানেল আমাকে নির্বাচনের দিন বেলা 3টা থেকে 7টা পর্যন্ত রিকোয়েস্ট করেছে যে লাইভে ওখানে থাকার জন্য, এবং সেখানে যাওয়ার পর তারা বলছে যে আমার হাত চেপে ধরে বলছে যে ওনাদের কাছে নির্দেশনা আছে যে সেদিন যেন ভিন্ন মতের অথবা যারা স্বাধীন চেতা মানুষ তাদের কাউকে দিয়ে যেন বলানো না হয়। এটা আমার নিজের দেখা। আচ্ছা, উনি বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের কথা বললেন। আপনি দেখেন বিবিসি, সিএনএন, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট বলেছে, ওয়াশিংটন পোস্টের নিশ্চয়ই উনি সেটা পড়ে থাকবেন, ওয়াশিংটন পোস্ট বলেছে বাংলাদেশের নির্বাচনে যেই পার্সেন্টেজ হারে ভোট পড়েছে, ওনারা বলছেন উত্তর কোরিয়ার স্বৈর শাসক কিমের কথা বলেছেন যে তিনি পর্যন্ত এত % ভোট কাটাতে পেরেছেন কিনা, বা এটা তাকে ছুঁই ছুঁই করছে। লেখাটি এক্স্যাক্টলি ওয়াশিংটন পোস্টের, আমি আজকে সকালবেলাই পড়লাম। আল জাজিরা, সিএনএন, বিবিসি ওনারা যে কেন্দ্রগুলো দেখিয়েছেন, এই কেন্দ্রগুলো সম্পর্কে আমি শুনেছি যে পরবর্তীতে ওনাদের এখান থেকে বিবিসিকে বলানোর চেষ্টা হয়েছে যে উনি যে কেন্দ্র দেখিয়েছে 60টার মধ্যে এটা কাটা হয়েছে, সেটা বোধহয় এইবারের নয় আগের বারের। বা খুলনা একজন সাংবাদিক যেটা দেখিয়েছিল যে মোট ভোটারের চেয়ে 22,194 ভোট বেশি কাস্ট হয়েছে, সেটা নিয়েও অনেক প্রশ্নবোধক আছে। এবং গত 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস আসছে যে ডিসি সাহেব প্রথম রিটার্নিং অফিসার প্রথম একরকম ঘোষণা দিচ্ছে, সাংবাদিকরা লাইভের সামনে থেকে প্রশ্ন করছে তাহলে তো আপনার হিসাব মিলছে না। দুই পাশের দুই কর্মকর্তা পাশে বসে অনেক হিসাব মিলাচ্ছেন, কাউকে ফোন দিচ্ছেন, ইয়ে করছেন, তারপর ভিন্নটা বলছেন, তারপরে সেটা আবার সাংবাদিকরা বলে যে আপনি তো একটু আগে আরেকটা বলছেন। এখন সোশ্যাল মিডিয়া যদি এগুলো ফেক করে থাকে, সেই ডিসি সাহেবের মুখ দিয়ে এরকম কথা, সাংবাদিকদের মুখ দিয়ে এরকম কথা, তাহলে এগুলো ছড়ানোর সুযোগ দেওয়া উচিত নয়, কারণ এগুলো তো মানুষ শেয়ার করছে, কন্টিনিউ শেয়ার করছে এবং সমস্ত মানুষের হাতে চলে যাচ্ছে। আর উনি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছেন, উনি নিশ্চয়ই 5ই জানুয়ারি নির্বাচন 14 সালে এটা ভুলে যাননি। না 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 আমি বলি 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা যে অর্থে হয়েছে, সেই অর্থে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু তখন আরেকটি নির্বাচন হয়ে সত্যিকারে গণপ্রতিনিধিত্ব হয়েছিল। নিয়ম রক্ষার চাপের মুখে বাধ্য হয়ে বিএনপিকে ছেড়ে দিতে হয়েছে। চাপের মুখে বাধ্যতার চেয়েও বিএনপি একটি কথা বলেছে যে নিয়ম রক্ষার নির্বাচন করেছে, সুতরাং তারা একটি নির্বাচন, তা নাহলে তো একটা সাংবিধানিক শূন্যতা দেখা দিবে, যে কথা আওয়ামী লীগও বলেছে। এবং আওয়ামী লীগ আরও বেশি ডকুমেন্টারি বলেছে, যেটা সুপ্রিম কোর্টের একটি মামলার রেফারেন্সে ডক্টর কামাল হোসেন সেদিন কয়েকটা সাক্ষাৎকারে আমি শুনলাম, উনি বললেন যে উনি নিজেও সেই মামলায় ছিলেন, তাকে মাননীয় বিচারপতিরা জিজ্ঞেস করছেন আপনি কিছু বলবেন, উনি বললেন যে না মাইলর্ড আমি আর কিছু বলবো না, ওনারা তো বলছেনই যে এটা ওনারা একটা নির্বাচন দিবেন, তাহলে বলছে কবে দিবেন এটা শুধু বলেন। ওনারা বলছে অনেক দ্রুত, অতি দ্রুত। ডক্টর কামাল হোসেন বলছেন যে বাংলাদেশের ডিকশনারিতে এখন অতি দ্রুত মানে লিখতে হবে 5 বছর, মানে অতি দ্রুত শব্দটার অর্থ হচ্ছে 5 বছর। তো সেই জন্য ওনারা এই শব্দ চয়নগুলোকে, যে অতি দ্রুত মানে যদি 5 বছর হয়, তাহলে বিএনপি নিশ্চয়ই সেই 5 বছর কালক্ষেপণ করেনি।
বিএনপি সেই অর্থে স্বল্প সময়ের মতো, এখন উনি বলবেন দাবি আদায় করে নিয়েছেন, ইনারা বলবে আমরা দাবি আদায় করতে গেলে আপনারা যেভাবে আপনাদেরকে লিবারেলি আমরা দেখেছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায়ের উপর আমরা নির্যাতন করিনি, সেটা আবার আমার ভাই আরও অনেক কিছু বলবেন। সেই বিশাল ফিরেস্তিতে আমি যেতে চাই না। আমি শুধু গণতান্ত্রিক বা যে কথাগুলো মানুষের এক্সপেকটেশন লেভেলের এই কথাগুলো বলতে চাই, যেটা বিশ্ব মিডিয়ায় বিভিন্ন জায়গায় চলে এসছে, যেটা বিভিন্ন জায়গায় মানুষ বলেছে। বা আপনি বিএনপি ঐক্যফ্রন্টের অথবা গণফোরাম বা এদের কথা বাদই দিলেন, এবং পার্সেন্টেজের একটা উনি কথা বলছেন যে যদি কারচুপি হতো তাহলে এই তিনজন জিততো কি করে, যদি সেটা হতো পার্সেন্টেজ তাহলে ইনাদের। তো এখন ধরেন বিএনপি মহাসচিবের একটি আসনে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো অবস্থা হয়ে যায়, আরেকটি আসনে একেবারে বিশাল পার্থক্য হয়ে যায়। সুলতান মোহাম্মদ মনসুরের আসনের মধ্যে দুজনের পার্থক্য খুব সামান্য। মোকাব্বির সাহেবের আসনের মধ্যে দেখা যাচ্ছে যে মোকাব্বির সাহেব বেশ নিয়ে উনি জিতেছেন। তো যদি পার্সেন্টেজ বাংলাদেশের সারা বাংলাদেশে একই মাত্রায় সবার সেই ঢেউটা চলে আসতো, যে একেবারে পুরো বাংলাদেশে বিশাল গণজোয়ার ভূমিধস, যেটা আপনারা বলেন ল্যান্ডস্লাইড ভিক্টরি, তো ল্যান্ডস্লাইড যদি হয় তো এই ভূমিধস কিন্তু একেবারে পুরো ওই প্লেটিং এরিয়ার মধ্যে একইভাবে ভূমিধস হবে। মানে আপনি সেটা বলতে চাইছেন না? না না না, ভূমিধসটা কিভাবে হবে আপনি যদি মনে করেন, ফোটা আপনি যে কটা উদাহরণ দিলেন 300 আসনের মধ্যে 5টি, তো তার আপনি তার পাশেরটায় ভূমিধস হয়ে গেল। এখন আপনি আপনার পাশের বাড়ি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তো তার আসনে জেতেননি, তিনি বেগম জিয়ার বিকল্প প্রার্থী, বেগম জিয়া যেটাতে জিতেছেন তার পাশেরটা আরেকজন যখন জিতেছে সুলতান মনসুর, তিনি প্র্যাকটিক্যালি বিএনপির ক্যান্ডিডেট না, তিনি ঐক্য প্রক্রিয়ার ক্যান্ডিডেট। অন্যদিকে বিকল্প ধারার ক্যান্ডিডেট গণফোরামের এম শাহিন, যিনি মহাজোট থেকে। সো সেখানকার ফলাফল তো এরকম। জিল্লুর ভাই, আপনি যদি বলেন যে তেজগাঁয় ভূমিধস হয়েছে, সুতরাং তেজগাঁর 5তলা অমুক বিল্ডিংটি একেবারে দাঁড়িয়ে আছে, তার পাশের আবার 4তলা বিল্ডিংটি একেবারে খান খান হয়ে গেছে, তাহলে এই ভূমিধস নিয়ে আপনি কথা বলবেন? বড় দুর্ঘটনায় অনেক শিশু বাচ্চাও তো বেঁচে থাকে না। দ্যাট ইজ অ্যান এক্সেপশন। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। যেমন আমার ভাই বলছেন যে উনি গেছেন, মহিলারা লোকেরা এইভাবে বলেছেন, উনি খোঁজ খবর নিয়েছেন, ওনার ক্ষেত্রে হয়তো এক্সেপশন, দ্যাট ক্যানট বি দ্য এক্সাম্পল। আমার কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে আসনগুলো দেখেছেন, যে আসনগুলোতে ওনারা জিতে আসলেন, সেই আসনগুলোতে এত বিশাল সংখ্যক আসনে একেবারে সবার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, আর যেগুলো জিতে আসছেন সেগুলোর আবার লেভেলটা দেখেন, সেখানে কিন্তু আবার প্রতিপক্ষের জামানত বাজেয়াপ্ত হয়নি, সেগুলোতে যেটা হয়েছে। তো সুতরাং আমি এখানে বসে যত কথাই বলবো, যত যুক্তি দিব, যত কিছুই হবে, ওনাকেও যেমনি ওনার যেই অ্যারিনা থেকে উনি এসছেন তাদের চিন্তা চেতনার সাথে কথা বলেই কথা বলতে হবে, আর উনি মনে করছেন যে আমাকেও সেই চিন্তা চেতনার সাথে কথা বলতে হবে। তারপরে উনি বলছেন, আপনি বলছেন বিবেকের দায়বদ্ধতা নিয়ে। আমি অনেস্টলি বলতে পারি যে এই কথাগুলো কি আপনার বিবেককে নাড়া দিচ্ছে না? মাহবুব তালুকদারের কথা কি তার বিবেককে নাড়া দেয়নি? দেশ এবং জাতি কি এর প্রশ্নগুলো দেখছে না? আপনি প্রত্যেকটি মানুষ আজকে টেলিভিশনে দেখে একরকম হচ্ছে, সে তার ঘরে তার পাড়া প্রতিবেশী, তার পাশের লোকটি ভোট দিতে যেতে পারেনি, কেউ বলছে তাকে কালি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কেউ বলছে যে যেখানে ইভিএম আছে। আমি কাজী ফিরোজ রশিদের কথা শুনেছি, ইভিএম যে উনার কেন্দ্রে, উনি ভীষণ অসন্তোষ প্রকাশ করেছেন। উনি বলছে 3-4 ঘন্টা ঘুরে ঘুরে একটা মানুষ ভোট করতে পারেনি, তারপরে খুঁজে খুঁজে এটা পায়নি ওটা পায়নি। উনি এটার ইভিএমের পুরো প্রক্রিয়া নিয়ে এবং ভোটিং স্লো ব্যাপারটা নিয়ে, তারপরে কিন্তু সেখানে বিশাল পার্সেন্টেজ এসছে, এবং ইভিএমের অনেক অনিয়মের কথা ওনার মুখ থেকে অন্তত হওয়া উচিত ছিল না, কিন্তু উনি বলেছেন। আপনি সেদিন আমাকে আরেকজন বলছেন মোস্তফা মন্টুর কথা, সুব্রত বাবুর কথা। ঢাকা শহরে তো ঐক্যফ্রন্টের ইনারা দুজন, তো বলছেন যে মোস্তফা মহসিন মন্টুর মতো লোক তার জামিনত বাজেয়াপ্ত হয়েছে। এখন মোস্তফা মহসিন মন্টু এক একটা নির্বাচনী জনসংযোগে উনি একদিন টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছেন যে আজকে আমার জনসংযোগে 20-30 হাজার লোক, এটা যদি সুষ্ঠু প্রক্রিয়া আসতে দিত তাহলে অনেক হতো এইভাবে। এবং উনি তার আগের দিন, নির্বাচনের আগের দিন বলছেন যে তার এলাকার ওসি 3টা মেয়ে, একটা 16, একটা 17, একটা 21, এদেরকে অ্যারেস্ট করেছে কি জন্য? যে তারা ধানের স্লিপ পৌঁছে দিতে গিয়েছিল। একটা জিনিস আমি জাস্ট আপনার কাছে ক্লিয়ার হতে চাই, আমি এটি ভালো নির্বাচন খারাপ, আমি কোনো মতামত রাখছি না, কিন্তু আপনি যখন বলছেন যে একজন প্রার্থী বলছেন তার জনসংযোগে 20-30 হাজার লোক ছিল, এটি যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে তো ওই অভিযোগ ধোপে টিকে না যে ঘর থেকেই বেরোতে দেওয়া হয়নি, নেতাকর্মীদের এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটদের ঘরে বন্দি করে রাখা হয়েছে, এই অভিযোগ তো ঐক্যফ্রন্ট বিএনপির আছে, কিন্তু যে জিনিসগুলো ভিজুয়াল হয়েছে, গয়েশ্বরচন্দ্র রায়ের রক্তাক্ত মাথা নিয়ে প্রেস কনফারেন্সে এসে হাবিব সাহেব হেলিকপ্টারে করে ঢাকায় এসেছেন, সেগুলো একটাও কন্টেস্ট করছি না, কিন্তু কোথাও কোনো প্রার্থী 20-30 হাজার নিয়ে মাঠে নেমেছেন,
এটি এটি কি ঠিক কিনা? না, উনি 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 যেই শেষ দিকের জনসংযোগে উনি এরকম বলেছিলেন, কিন্তু পাশাপাশি যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেই জায়গায় পাশাপাশি আগের দিন উনি এসে বললেন যে এই 2-3 দিন আমাদেরকে আর করতেই দেওয়া হচ্ছে না। ইভেন কি ওনার 3টা মেয়ে ধানের শীষের স্লিপ নিয়ে বাড়ি বাড়ি দিতে গেছে, সেখান থেকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। উনি সংশ্লিষ্ট ওসিকে ফোন দিয়েছেন, তিনি বলছেন আমার কিছু করার নাই। তিনি বলছেন যে ভাই অন্য কোনো কিছু না থাকুক, অন্তত মানবিকতা বলে তো একটা কথা রয়েছে। মেয়েগুলো ছোট টিনেজ মেয়ে, তাদের মা দেখা করতে গেছে, মাকেও অ্যারেস্ট করে ফেলছে এবং ভিতরে রেখে দিয়েছে। এটি হলো তার ভাষ্য। তিনি যখন একটা মিডিয়াকে এরকম বলছিল সেটা আমি শুনলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এক পক্ষ সমস্ত স্লিপ দিয়ে যাবেন, সবকিছু সুযোগ সুবিধা পাবেন, মাঠ বিচরণ করবেন, আরেক পক্ষ সেটা পাবেন না, এটাও কিন্তু ঠিক নয়। অভিযোগ যেটা এসছে এগুলো তো একেবারে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে চাক্ষুষ প্রমাণ হয়ে রয়েছে, কে কতখানি করতে পেরেছে, কে কতখানি করতে পারেনি। শেষ হয়েছে মানে জবাব প্রসঙ্গে। জি, ডক্টর হাবিব মিল্লাত। আমি কয়েকদিন আগে নেপালে গিয়েছিলাম। নেপালে কিন্তু একটি বিরাট ভূমিকম্প হয়েছিল, সারা পৃথিবীর মানুষ জানে, এবং হাজার হাজার মানুষ মারা গেছে। আমি সত্যিকার অর্থে দাঁড়িয়ে অবাক হয়েছি, প্লেন থেকে নেমে এয়ারপোর্ট থেকে বেরোই, এই বিল্ডিংটা তো পুরনো, আমি আগে এসে দেখেছি। আমার সাথে যিনি নেপালে ছিলেন, হ্যাঁ সব বিল্ডিং ভাঙে নাই, পাশের বিল্ডিং পড়ে ধসে গেছে, কিন্তু অনেক বিল্ডিং এ দাঁড়িয়ে আছে। উনি যে কথা বলছিলেন যে একটা সুনামি হলে সব ধসে সারখার হয়ে যাবে, সেটা কিন্তু আসলে সত্য না। আপনি দেখেন 2001 সালের নির্বাচনের কথা, আপনাদের দয়া। 2001 বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি, আওয়ামী লীগ মাত্র 39টা সিট পেল তো। অর্থাৎ কোথাও থেকে একটা নির্বাচন হলে এই ধরনের সিট কেউ না কেউ পায়। সেই কথাটাই ওনাকে বোঝানোর জন্য এই কথাটি বললাম আমি। আপনি যদি মনে করেন যে কারো জনসংযোগে 20-30 হাজার লোক, আমি তাকে কালকে পায়ে হাত দিয়ে সালাম করব, এ কারণেই এত জনপ্রিয় ক্যান্ডিডেট রাস্তা দিয়ে ঘুরে, আমি জানতাম না আসলে বাংলাদেশের জনপ্রিয়তা 20 হাজার লোক কত লোক আপনি জানেন? 30 হাজার লোক কত লোক আপনি জানেন? এই তেজগাঁ ভরে যাবে যদি 30 হাজার লোক একসাথে হয়। 1 কিলোমিটার মানুষ হাঁটলে 11 থেকে 12 হাজার লোক লাগে 1 কিলোমিটার লম্বা এই ধরনের রাস্তায় হাঁটতে। তাহলে 3-4 কিলোমিটার লম্বা তার জনসংযোগ হওয়া উচিত। এই ধরনের তথ্য দয়া করে দিবেন না যেটা ধোপে টিকবে না। আমি নিজে টেলিভিশনে দেখেছি দ্যাট ওয়াজ এ বিগ র্যালি। আমি টেলিভিশনকে দেখেই বলছি, হ্যাঁ, বাট 30,000 ইজ এ হিউজ নাম্বার। আমি 30 বলিনি, আমি বলছি উনি বলছেন যে 20,000 এর উপরে লোক ছিল। যাই হোক, সুতরাং আমি একটা 30 করে দেন, তাহলে আবার ঠিক হবে না। বলেছেন যে অতি দ্রুত, কত দ্রুত। ডক্টর কামাল হোসেন তার কথা বলেন যে বাইবেল না, যে পরবর্তীতে তার সমর্থকরা সেটা শুনবে। তিনি নির্বাচন করে একবার, আমার মতো বিনা ভোটে গতবার হয়েছিল, আর তার আগে তিনি পরবর্তীতে নির্বাচন করতে সাহস পান নাই। সুতরাং তিনি তার কথা কেউ মানবে না, তিনি বাইবেলের কথা বলেন না। আপনারা দেখেন 15ই ফেব্রুয়ারিতে যদি সহিংসতার দিকে আসেন, উনি সহিংসতাতে আমিও দেখেছি বড় বড় 3-4 জন নেতা অন্তত কোনো না কোনো আহত হয়েছেন। আমরা চাই না, আওয়ামী লীগ চায় না সেটা, কিন্তু তারা যদি এটার মধ্যে পড়ে যায় তাহলে কিছু করার নাই। আপনি 200-এরও বেশি, 350 মানুষ মারা গেছে 2015 ফেব্রুয়ারি নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী পরবর্তী 2014 নির্বাচন না, 15 ফেব্রুয়ারি 96 বিএনপি নির্বাচনে। এবং প্রায় 8 থেকে 8.5, আজকের তথ্যই আমি দেখেছি, 8 থেকে 8.5 হাজার মানুষ খুবই সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছিল। সেই ক্ষেত্রে একজন মানুষ মারা যাওয়া খারাপ, কিন্তু সেই অর্থে এবারে নির্বাচন সুষ্ঠু এবং সার্বভৌম। এখন আপনি একটা খুলনার একটা ভোট কেন্দ্রের উদাহরণ দিয়েছেন যে 22,194 ভোট। আপনি যে সাংবাদিকটি সেটা লিখেছে তিনি কিন্তু তার পক্ষে কোনো প্রমাণ উল্লেখ করতে পারেন নাই। তিনি কিন্তু তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, তিনি কিন্তু জামিনে আছেন। তিনি কিন্তু এখন পর্যন্ত শুধু ক্ষমা চেয়েছেন এবং বলেছেন তথ্যটি সত্য না। এবং যে দুটো পত্রিকা, অখ্যাত পত্রিকা ছাপা হয়েছিল, সেটা আধা ঘন্টার মধ্যে কিন্তু তাদের সেই অনলাইন থেকে সরিয়ে দেয়। এই ধরনের তথ্য, বিভ্রান্তকর তথ্য বিএনপি দেয় আমরা জানি, সেই জন্য আমরা কড়া নজর রেখেছিলাম। একটু আগে বললাম না, 3টা টিভি চ্যানেলে ফোন করে তাদের নাম কাটিয়ে দিলাম যে তারা উইথড্র করে নাই। আমরা খুব আর আপনারা তো আসলে দেশের উপর নির্ভর করেন না, বিদেশি মিডিয়ার উপর নির্ভর করেন, বিদেশি এম্বাসির উপর নির্ভর করেন। এইটাই হচ্ছে বিএনপি এবং ফ্রন্টের সবচেয়ে বড় দুর্বলতা। নিজের পায়ের নিচে মাটি নাই, জনগণ তাদের সাথে নাই। কিছু হলেই ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা থেকে শুরু করে আমেরিকান অ্যাম্বাসেডর, ওই ইউরোপিয়ান ইউএন অ্যাম্বাসেডর, এদের সাথে ঘরোয়া মিটিং করেন। আমি একটা কথা বলি, ওদের কোনো ভোট নাই, ওরা ভোট দিতে পারবে না। বাংলাদেশে ওদের ভোট দেওয়ার কোনো অধিকারই নেই, এবং বাংলাদেশের সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার ওদের অধিকার নাই। 30 লক্ষ মানুষ মারা গেছে স্বাধীনতা যুদ্ধে, শহীদ হয়েছেন। 2 লক্ষ মানুষ ইজ্জত দিয়েছে মা বোন। সেই দেশে ওই ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা আর জারি করুক, বাংলাদেশের মনোভাব পরিবর্তন করতে পারবে না। আর যতই অ্যাম্বাসেডরের কাছে নালিশ করেন না কেন, ওই নালিশ ওখানেই পড়ে থাকবে, বাংলাদেশের জনগণের মনে কিন্তু আসবে না।
আপনারা বলেছেন যে আপনাকে একটা টিভি চ্যানেল বারবার ডেকেছে, যে 3টা পর্যন্ত ডেকেছে, পরে আপনি কোনোভাবে গেছেন এবং যাওয়ার পরই বলেছেন আপনি কিন্তু স্বাধীন চেতা কাউকে কিন্তু টিভি আনতে মানা করেছে। তার মানে আপনি নিজেকে বোঝাতে যাচ্ছেন আপনি নিরপেক্ষ এবং স্বাধীন চেতা না, একটা পক্ষের। এই জন্য টিভি বারবার সাবধান করে দিয়েছে, দেখেন আপনি যদি স্বাধীন চেতা হন তাহলে কিন্তু আমরা ডাকতাম না। আপনি যেহেতু স্বাধীন চেতা না, এই জন্য কিন্তু আমি আমি যা বুঝেছি তাই আপনাকে বলছি। আমি আপনাকে বলছি, আমি সেটাই, আমি তো উল্টা ব্যাখ্যা করছেন, তাহলে আপনার জনগণ কিন্তু ভুল বুঝবে। আমি লিখে রেখেছি, আপনি এই কথাগুলো বলেছেন, আমার মনে হয়েছে আমি মনে হচ্ছে জিল্লুর ভাই আমাদের দুজনের স্বার্থে আবার রিপ্লে করে দেখানো উচিত। না, আমি কি বলেছি দর্শকরা শুনেছে, আমি যদি ভুল বলে থাকি দর্শকরা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে, আর আপনি যদি এই কথাটি বলে অস্বীকার করেন একই ঘটনা আপনার জন্য ঘটবে। অবশ্যই। সুতরাং আমরা এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। আমি যেটা বলতে চাই, একবার নির্বাচনী ট্রেন 2014 বিএনপি মিস করলো। ঘটনাটা ঘটলো যে 2008 সনের নির্বাচনে এই বিএনপি 20 দলীয় ঐক্যজের যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা গোল খেয়ে গেলেন, সেটা থেকে আর উঠে দাঁড়াতে পারলেন না। 14 সনে তারা খেলতেই আসলো না এবং খেলা বাধা দিতে চাইলো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গোল দিয়ে দিলেন। আর এটা আমরা প্রথম থেকেই জানতাম যে জনপ্রিয়তা আওয়ামী লীগের এই মুহূর্তে, যে উন্নয়ন মানুষকে করেছে, যে মানুষকে শান্তিতে রেখেছে, সুখে রেখেছে, প্রত্যেকটি মানুষের ইনকাম বেড়েছে, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আজকে বিদ্যুতের বাতি, প্রত্যেকটি রাস্তাঘাট আজকে কিছু সংখ্যক বাদ দিয়ে আজকে ঝকঝকে তকতকে। মানুষ অশান্তিতে থাকতে চায় না, মানুষ অসভ্য জীবনে যাপন করতে চায় না, মানুষ চায় সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী হ্যাট্রিক করতে সমর্থ হয়েছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, টিভি টক শোতে কথা না বলে আপনারা জনগণের কাছে যান, মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, মানুষকে বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। না হলে যে ওই যে পাকিস্তান আমলের এক সময় বিখ্যাত মুসলিম লীগ ছিল, সেই বিএনপি আবারও মুসলিম লীগের মতো হয়ে যাবে। এরপর আসলে কি এই তর্ক বিতর্ক আমরা করতেই পারবো, হয়তো প্রতিদিনই আমরা এই নির্বাচন নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ভবিষ্যৎটা আসলে কি বাংলাদেশের জনগণের জন্য অপেক্ষা করছে? বিএনপি যে অবস্থায় আছে বা ঐক্য ফ্রন্ট, সেখান থেকে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে? সরকারের এটি তো বাস্তবতা মেনেই নিতে হবে, আপনি যত সমালোচনাই করেন না কেন, যে তারা শপথ নিয়েছে নতুন সরকার। বাংলাদেশের ইতিহাসে এই সরকারটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। এখন তাদের কাছে আসলে প্রত্যাশা কি? কারা কতটা সুশাসন দিতে পারবে, আইনের শাসন কতটা প্রতিষ্ঠা করতে পারবে, গণতন্ত্রকে কতটা সুদৃঢ় করবে, এগুলো নিয়ে আলোচনা সামনে দিকে। উন্নয়নের কথা তারা বলছেন, সেই উন্নয়নের আমার ভাই যেভাবে বর্ণনা দিলেন এটি হচ্ছে সেই আপনার কাছে আমি এরপরে আসতে পারবো না, এবারে আপনি শেষবারের মতো। আমার ভাই যেভাবে বর্ণনা দিলেন এটি হচ্ছে ওই এক ভদ্রলোককে দুধের স্বাদ বোঝাতে গিয়ে, দুধ কেমন তিনি দুধ কখনো দেখেননি, তিনি জন্মান্ধ, তো তাকে দুধ বোঝানো হয়েছে বকের মতো। উনি বলছে বকটা কেমন, বলছে সাদা, বলছে সাদা কেমন, মানে সাদা কেমন, বলছে বকের মতো, তো বকটা কেমন। তো একে যেকে যখন তাকে একটা অনেক কঠিন বাঁকা জিনিস দিল, উনি বললো এটা আমি খাবো না, কারণ এটা আমার গলায় বিঁধে যাবে, কারণ এটা যে বাঁকা এবং যে আয়তনের এটা বিঁধে যাবে। সুতরাং ওনারা স্ট্যাটিস্টিক্সটা সেটাই দেন, কিন্তু সব জনগণের গলায় বিধিয়ে দেন আর কি। আচ্ছা, ডক্টর কামালের কথা আমি বলেছি, তিনি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বলছেন মাই লর্ড, উনি বলছে আদালত, ডক্টর কামালের কথা কি বাইবেল? সুতরাং বাইবেলের কথা আর আদালতের কথা দুটো এক হওয়া উচিত নয়, কারণ ডক্টর কামাল আদালতকে বলেছে মাই লর্ড এই দ্রুত সময়টা কি, তো উনি বলছেন সেটা কেন বাইবেল হবে? সুতরাং আমি বলি যে তর্কের খাতিরে আমরা যদি এই জায়গাগুলোতে তর্ক আনি, তাহলে এটা জবাব দিতে সময়টা আরও কেটে যায়, তা না হলে স্পষ্ট হয়ে যায়। আর স্বাধীন চেতা, আমি বলছি যে টেলিভিশন মিডিয়াগুলো ওই পার্টিকুলার 2-3 দিন স্বাধীন চেতা কাউকে, উনি বলছেন যে তার মানে আমি স্বাধীন চেতা না, তো আমি স্বাধীন চেতা না হলে তো আমাকে ফেরত আসতে হতো না। আপনি স্বাধীন চেতা, আপনাকে কথা বলতে দেয়নি, এখন উনি এটাকে ভিন্নভাবে বুঝেছেন এবং ভিন্নভাবে এক্সপ্লেনেশনটা করেছেন। সেই জন্য আমি বলছি যে আপনার প্রোগ্রামটা রিপ্লে করলে সেটা বোঝা যাবে, অথবা সকালবেলা উনি যখন দেখবেন যে রিপ্লেতে কি হয়েছে সেটা নিশ্চয়ই উনি বুঝবেন। আর উনি আরেকটা বলছেন যে মানুষ বুঝতে পারে, মানুষ তো খুব সেই নির্বাচনের পরে 14 সালে যে নির্বাচনে যে আসেনি, সেটা এখন বাংলাদেশে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে, সেটা যেই দলই হোক, বিএনপি ক্ষমতায় থেকে যদি নির্বাচন করে অথবা অন্য দল ক্ষমতায় সেখানে নির্বাচন করে, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এটা মানুষের কাছে একটা কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং এই কথাকে নতুন করে আর ওয়াশিংটন পোস্ট, জাজিরা, আল জাজিরা, এই সমস্ত কথা, এটা কে কাকে বুঝাবে? তারা নিজস্ব স্বাধীনতা, সাংবাদিকতার চিন্তা চেতনা নিয়ে আসেন, এখানে করেন। এই যে আপনি একটা প্রোগ্রাম করছেন, আমাদের দুজনকে ডেকেছেন, আমরা কথা বলছি, আপনি কিন্তু কাউকে ডমিনেটও করছেন না, কাউকে কোনোভাবে ইনফ্লুয়েন্সও করছেন না। সুতরাং স্বাধীনতা আপনার সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী কিন্তু আপনি করছেন। তারপরেও আমাদের এখানে পার্টিকুলারলি ওই সময়টুকুতে কতখানি কে কীভাবে ছিল, তা না হলে এখানকার সংবাদ একরকম, ওদের সংবাদ আরেক রকম, ক্ষেত্র বিশেষে অনেক ডিফারেন্স হয়েছে। আপনি দেখেন আমি আবারও যদি এই সুব্রত বাবুর কথা বলি, গণফোরামের ঢাকা ইভিএম কেন্দ্রের, উনি বললেন যে 4 দিন গয়েশ্বর বাবুর যেদিন মাথা ফাটলো এবং অন্যরা যে কোনো হলো, উনি কোনো রকমের প্রাণে বেঁচে এসে বললেন যে হামলাও করছে তারা,
আবার মামলা করতেও ঢুকাচ্ছে আমাদের নেতাকর্মীদের। এটা হলো তাদের কথা, এবং সেই কথাটা এইভাবেই এসছে যে হামলাও করছে তারা, মামলাও করছে তারা। এখন বাংলাদেশে একদিকে আপনি বলবেন যে কেন মাঠে নামছে না, আরেকদিকে মাঠে নামলেই প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হবে, প্রার্থী উইন্ডেড হবে, বিভিন্ন হবে। এই কথাগুলো তো যতটুকু পত্রপত্রিকা আসার, এটা তো আর কেউ গোজামিল করে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দিয়ে দেয়নি, এগুলো এসছে অনেক প্রার্থীর। ইউ ক্যান নেম এ লট অফ প্রার্থী এরকম হয়েছে। আপনি নোয়াখালীতে অ্যানির কথা এসছে, হাবিব ভাইয়ের কথা এসছে, গয়েশ্বর বাবুর কথা এসছে, অনেকের কথা এসছে। চাঁদপুরের যে একজন ক্যান্ডিডেট অবরুদ্ধ ছিল, মানিক, তার বাসা থেকে বেরোতে পারেনি, এরকম অনেকেই আছে। তো যারা এই গণসংযোগ বা অন্যান্য জিনিসগুলোতে, আরেকটি আমি বলেছিলাম যে উনি আমার একটা নির্বাচনী র্যালিতে বা ইয়েতে এরকম লোকজন নিয়ে যাচ্ছিলেন, প্রায় উনি বলছেন যে আমার 20,000-এর মতো লোক ছিলেন, 20,000-এর উপরে লোক ছিলেন, সেটা ভাই বলে 30,000 শুনেছেন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এই কথাগুলো আপনি যথার্থই বলেছেন, এর শেষ কোথায়? আমরা তো এই তর্ক বিতর্ক করতেই পারবো, এই তর্ক বিতর্ক করতে পারবো, এই তর্ক বিতর্কের শেষ কোথায়? হ্যাঁ, এই তর্ক বিতর্কের ফসলে যে বকের গল্পের মতো পদ্ধতিটা, কিন্তু সাদাটা ওই রকমই। সেই পদ্ধতিতে এখন একটা যেভাবেই হোক একটা সরকার হবে, সরকার দেশে উন্নয়ন করবে, উনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেখুন উন্নয়নের রাজনীতিটা কিভাবে হচ্ছে। আমি নির্বাচনের যে 5টা সূচকের কথা বললাম, একটা উন্নয়নের রাজনীতিতে যদি আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশের সূচকগুলোর কথা ভাবেন, তাহলে সেই দেশে গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক শেপ দিতে যান, মাপকাঠি হিসেবে ধরেন, তাহলে এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক শেপ দিতে গেলে আপনাকে মানবাধিকার, সুশাসন, সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, অনেকগুলো এই পরিপূরক সূচককে নিয়ে গণতন্ত্রকে আপনার প্রাতিষ্ঠানিক শেপ দিতে হবে। এবং এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক শেপ 5 বছর পর পর একবার সরকার পরিবর্তনের মাধ্যমে আসে। সেই সরকার ওই সরকারই থাকুক অথবা অন্য সরকারই আসুক, সেটা হচ্ছে ভোটাধিকার। সুতরাং ভোটাধিকারটাও কিন্তু যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে বাকি প্রক্রিয়াগুলো কেমন হয়? তো বাকি প্রক্রিয়ার মধ্যে উনি আবার বলছেন উন্নয়ন, আপনি বিদ্যুৎ পাচ্ছেন, ওটা পাচ্ছেন, ওটা পাচ্ছেন। দেখেন, উনি আবার নিশ্চয়ই আমার বক্তব্যটাকে অন্যভাবে নেবেন না, আমি কথা প্রসঙ্গে এটাকে তুলনা করছি না, আমি অন্যভাবে বলছি যে জেনারেল আইয়ুব কিন্তু এদেশে অনেক উন্নয়ন করেছে, কিন্তু পরবর্তীতে কোনো মানুষ তাকে মনেও রাখেনি, আজও ইতিহাস তাকে ক্ষমা করেনি। কারণ হচ্ছে তার উন্নয়নের সাথে জনসম্পৃক্ততা ছিল না। আপনার বাড়ির রাস্তা পাকা করেছে, আপনার স্কুল পাকা করেছে, যেই স্কুলের জন্য এখন কিন্তু মানুষ জুতোর নিচে তলা ক্ষয় করে, সেটা কিন্তু আইয়ুব আপনাকে বদার না করে, আপনাকে কোনো আমলেই আনে নাই, করে দিয়েছে। অন্য কিছু করেছে, অনেক কিছু করেছে, বাট হি ডিডন্ট বদার ফর পাবলিক পারসেপশন অথবা পাবলিকের জনমতেরও তোয়াক্কা করেনি, জনগণমনের শ্রদ্ধার জায়গাটাকেও দেখেননি কখনো। সুতরাং উন্নয়ন এক জিনিস, গণতন্ত্র আরেক জিনিস, মানুষের মৌলিক মানবাধিকার আরেক জিনিস, রাজনৈতিক স্থিতিশীলতা এক জিনিস, সুশাসন এক জিনিস, গণতন্ত্রকে প্রাতিষ্ঠান শেপ দিতে গেলে সেই মানবাধিকার আরেক জিনিস, রাজনীতি, এই প্রত্যেকটা সূচক দরকার। আপনি দেখেন, উনি নিশ্চয়ই আমার সাথে দ্বিমত করবেন না, এই প্রেস ক্লাবের সামনে আমি যে এখানে প্র্যাকটিস করি, উনি যেখান দিয়ে আসা যাওয়া করেন, সেই প্রেস ক্লাবের সামনে অসংখ্য মা তার সন্তানকে চেয়ে কাঁদছে, পুত্র তার পিতার, অনেক সময় স্বামী তার স্ত্রী তার স্বামীর জীবিত পাওয়ার সম্ভাবনা না দেখে লাশটা পর্যন্ত ফেরত চেয়েছে। আমরা সেগুলো দেখেছি, সেগুলো মিডিয়া এসছে, সেগুলো সোশ্যাল মিডিয়া আসছে। এখন এটা যদি ফেক হয়, সেখানেও আমার কিছু বলার নেই, তবে কিছু কিছু নিউজেও আমরা এরকম দেখছি এসছে। উনি নিশ্চয়ই সেটাকে কিভাবে যৌক্তিক বিচার বিবেচনায় আনবেন আমি জানি না। উনি যদি বলে ফেলেন যে না, কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই সমাজে দরকার, কিছু গুম খুন অপহরণ দরকার, কিছু মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘন না করলে আরেকজনেরটা হবে না, তাহলে আমি অন্তত কখনো এই কথা বিশ্বাস করতে চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং দ্বারা আরেকজনের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা যায়। তাহলে আপনারা সুশাসনের কথা বলেন, আপনাদের অনেক নেতারা সংসদে দাঁড়িয়ে বলে, আপনাদের অনেক নেতা নেত্রী সম্পর্কে অনেক সুভাষণ দেয়, একটা 30 সেকেন্ডে শেষ করবো, যে কেউ কেউ বলেন যে কেউ অলি আল্লাহ স্তর পার হয়ে গেছেন, কেউ বলে আমাদের দেশে মদিনা সনদের আলোকে চলছে, কেউ বলেন এখন সুশাসন চলছে। মদিনা সনদের আলোকে চললে সংখ্যালঘুদের নির্যাতনে, সংখ্যালঘুর একটা সমাবেশে আমি সিডাপ মিলেতানে ছিলাম, অনেক সংখ্যালঘু নেতারা বলছেন যে এই দলীয় সরকারের, অর্থাৎ আওয়ামী দলীয় সরকারের অধীনে তারা ওই বেল্টের কথা বলেছেন, সৈয়দপুর, উত্তর, অনেক জায়গার কথা বলেছেন, অনেকে নির্যাতিত হচ্ছে, তারা একটা লিস্ট দিয়েছে এরা যেন নমিনেশন না পায়, কিন্তু তারা দুঃখের সাথে বলল যে এরা সবাই নমিনেশন পেয়েছে। সুতরাং আপনি সুশাসনের কথা যদি বলেন, মদিনা সনদ যদি বলেন, খলিফা ওমরকে যদি রেফারেন্স দেন, আপনার কাজেও কিন্তু তাই দেখাতে হবে। ডক্টর হাবিব মিল্লাত।
সুশাসন আমরা শেষের দিকে চলে শেষের দিকে আমি একদমই শেষ করে দেবো, খুব তাড়াতাড়ি শেষ করবো, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমি একটু দেখতে পাই কি যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটার উপর স্ট্রিক্ট থাকতে হবে, তাহলে জনগণ কিন্তু তাদের উপর আস্থা রাখতে পারে। যদি দোদুল্যমনতায় ভোগে তাহলে কিন্তু মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি দেখেছি যে এই ঐক্য ফ্রন্ট যতগুলো সিদ্ধান্ত নিয়েছে বারবার সেটা থেকে পিছিয়ে এসছে। আপনি চিন্তা করে দেখেন, গণফোরাম প্রথমে ঐক্য ফ্রন্ট বলল তারা নির্বাচনের শপথ নেবে না, আজকে কিন্তু সুর নরম হয়ে গেছে। দেখবেন কয়দিন আগে ওই যে বাবুল বগুড়ার, সে কিন্তু বিএনপির সমর্থন নিয়ে ইতিমধ্যেই শপথ নিয়েছেন। যাই হোক, আপনি দুধের কথা বলেছেন, আসলে জনগণ কিন্তু অন্ধ না। কোনটা দুধ কোনটা ঘোল আর কোনটা বাঁকা তার, সেটা কিন্তু তারা বাংলাদেশের ইতিহাস থেকে ওই 21 বছরে বুঝে গেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র বুঝে, এটা তাদের বোঝানোর চেষ্টা করার দরকার নাই। আওয়ামী লীগ হচ্ছে ওই দল, যে দল 70 বছরের পুরনো, যে দল কোনোদিন পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যাওয়ার কথা চিন্তাও করে নাই, নির্বাচন ছাড়া কোনোদিন ক্ষমতায় যায়নি। অথচ যে ঐক্য ফ্রন্ট বা যে ফ্রন্টের পক্ষ থেকে আপনি কথাটি বলছেন, সেই ফ্রন্টের প্রধান দল এবং অনেকগুলো দলই নির্বাচন না করে বারবার ক্ষমতায় গেছে এবং বন্দুকের নলকে সামনে রেখে দল গঠন করেছে, ক্ষমতায় গেছে। প্রধান সামরিক শাসক অবস্থায় তারা সামরিক বিধি ভঙ্গ করে তারা দলের প্রধান হয়েছে। সুতরাং গণতন্ত্র শিখতে হলে আওয়ামী লীগের কাছে আসতে হবে। ঐক্যফ্রন্ট, বিএনপি, 20 দলীয় ঐক্যজোট, এই সব যে বলে যে ধানের শীষ পাপের বিষ, এগুলো আমি বলতে চাই না। তবে আমি একটা যে ব্যাপার বুঝে গেছি, ধানের শীষের ক্ষয় হচ্ছে, নৌকার জয় হচ্ছে, এটা আমি সারা বাংলাদেশে দেখেছি। আপনি যদি সুব্রত বাবুর কথা বারবার আপনি উল্লেখ করেছেন, তার প্রতি আমি খুব শ্রদ্ধা করি। তিনি খুব ভালো নেতা, কিন্তু তিনি জননেতা নন, জনগণের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এটা আপনি যদি দলের পক্ষে হয়তো বলবেন, কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করে সুব্রত বাবুকে তার এলাকার কয়জন মানুষ নিজের চোখে দেখেছে আমার জানার কথা না। আপনি বলেছেন মাঠে নামতে পারছে না, ভীতু হয়ে দল করা যায় না তো। যে আইয়ুব সাহেবের কথা বললেন না, আইয়ুব খানের সময় কিন্তু বাংলাদেশে আন্দোলন হয়েছে, তখন কিন্তু আর্মি পুলিশ তার পক্ষে ছিল, আইয়ুব খানের কিন্তু পতন হয়েছে। কিন্তু আপনারা নির্বাচনে বলছেন যে 4-5টা নেতার নাম বললেন, কারো মাথা ফেটেছে, কারো পা ফেটেছে। কিন্তু আমি বললাম 300-এর বেশি মানুষের হত্যা, 350 বেশি মানুষ হত্যা করেছেন, তখনও কিন্তু আন্দোলন হয়েছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, কখনো পিছনে। কলিজায় জোর লাগবে যে মানুষের সমর্থন আছে, মানুষের ভালোবাসা আছে এবং মানুষের জন্য কাজ করতে চাই, তাহলে এই শক্তিটি পাওয়া যায়। আর না হলে বিএনপি ঐক্যফ্রন্টের মতো অবস্থা হয়, একটু জনগণ দাঁড়িয়ে গেলেই ঘরের ভিতর পালাবেন আপনারা। আপনারা বলেছেন অনেকে অবরুদ্ধ করে রেখেছেন, এটা তো অবরুদ্ধ হয়ে থাকে কি নেতা যে যার 10টা সমর্থক নাই, 20টা সমর্থক নাই, 20 জন মানুষ দেখে সে ভয় পায়, রাস্তা থেকে বেরোতে পারে না। আর অবরুদ্ধ থাকলেন কেন? ঘর থেকে বেরোন, দেখেন না কি হয়। বেরোন নাই তো আপনারা, এত ভীতু লোক দিয়ে। আর যাই হোক, রামকৃষ্ণ মিশন চলতে পারে, কিন্তু রাজনীতি চলবে না আসলে। আপনি আইয়ুব খানের উন্নতির কথা বলেছেন। আইয়ুব খানের সময় আমরা ছিলাম না, আমরা অনেক, তার চেয়ে একটু বয়স আমাদের কম। কিন্তু আইয়ুব খান যদি উন্নতি করতো তাহলে তো আমার ভালো স্কুলে যাওয়ার কথা ছিল সিরাজগঞ্জে। আইয়ুব খান যদি উন্নতি হতো, আমার বাসার সামনে রাস্তাটা পাকা থাকার কথা ছিল, আমার যমুনা নদীর উপর দিয়ে একটা বঙ্গবন্ধু সেতু হওয়ার কথা ছিল। ওই আইয়ুব খান, ওই স্বেচ্ছাচারদের কথা আপনাদের মুখে আসে, মনের মধ্যে আছে। এক, পাকিস্তান প্রীতি, দ্বিতীয় হলো স্বৈরাচার প্রীতি। সেটি হচ্ছে জিয়াউর রহমান বা তাদের দলের লোকজনকে এইভাবে আপনারা পছন্দ করেন, সেই জন্য এটি হচ্ছে। আপনারা বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন। বাংলাদেশে কোনোদিন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই, নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের অধীনে। হয়তো কোনো সরকার সেই সময় ক্ষমতায় ছিল 3 বার বাদ দিয়ে, যে 3 বার মাত্র তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিলেন। আমি শুধু একটা কথা বলবো, সংখ্যালঘুদের কথা বলছেন, অবশ্যই কিছু কিছু ছিটেফোঁটা ঘটনা ঘটেছে। 4 বার আসলে, 4 বার, ওই ছোটটা মিলিয়ে 2008 মিলে না, 91, 96, 96 জুন 2001, 2008, 4টা। 91, 96 দুইটার কথা বলছে না, 96 তো 96 12 জুন, যেটা আওয়ামী লীগ জিতলো। ঠিক আছে, আওয়ামী লীগ যেটাতে, হ্যাঁ ঠিক আছে, 4টা। সুশাসন, সংখ্যালঘুদের কথা বলেছেন। এই দেশের সংখ্যালঘু না, প্রত্যেকটি মানুষ শান্তিতে থাকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, সুখে থাকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। হ্যাঁ, কোনো ঘটনা যে ঘটনা তা না, তবে আমি যেটা মনে করি এই সরকারের অনেক উন্নয়ন করেছে, অনেক কিছু করেছেন, কিন্তু সাথে সাথে আমাদের যেটি করা দরকার, সুশাসন যতটুকু আছে এই দেশের মানুষকে একটু সুশাসনের মধ্যে নিয়ে আসা দরকার। আর একটু বেশি করে দুর্নীতি যেগুলো হচ্ছে, আমরা যদি নিজেরা সৎ থাকি, দুর্নীতি এমনিতেই কমে আসবে। আমি শুধু 30 সেকেন্ডে বলবো, আমার ভাই বলছেন যে ওই ওনার কথাগুলো এরকম হয়েছে যে দাদার কবর কোথায়, দাদি কাঁদে কোথায়। আমি কোথায় বলেছি, উনি কোথায় উত্তর দিয়েছে। উনি যদি গণতন্ত্র শিখাতে হলে আওয়ামী লীগ থেকে গণতন্ত্র শিখায়,
তাহলে এই জেনারেশনকে 10 বার ভাবতে হবে সেই গণতন্ত্র তারা শিখবে কিনা। জি, উনি যদি ধন্যবাদ, নির্বাচন ধন্যবাদ। শিখতে হলে এই নির্বাচন কমিশনকে এক্সাম্পল দেয়, তাহলে এইরকম নির্বাচন কমিশনের অধীনে কেউ কোনো নির্বাচন করবে কিনা মানুষকে 10 বার ধন্যবাদ, ভাবতে হবে। ধন্যবাদ, এরকম অসংখ্য ধন্যবাদ। এক্সাম্পল আছে। উনি আমি 3 জনের কথা বলেছি বলে বলেনি, আপনি সময় দিলে আমি অন্তত 300 জনের কথা বলতে না, পারতাম। কিন্তু সেই সময় তো আমি দিতে পারবো না। আমি যেটা পারি দুজনকে সমান সময় দিতে পারি, এর Right, বেশি কিছু করবার সক্ষমতা আমার নেই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তবে একটা জিনিস শুধু তৃতীয় আমি মাত্রা বলি সম্পর্কে ভাই- আপনারা লিখতে পারেন ডাকি, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে, অর্থাৎ যে কোনো আইফোন বা আইপ্যাড থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান এবং প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। আর দর্শকরা আলোচনা করছেন, তর্ক বিতর্ক বা সবই করছেন এবং সেটি হয়তো চলতেও থাকবে। রাজনীতিতে এটি অবিচ্ছেদ্য অংশ। যে নির্বাচন হয়েছে সেটিকে এক পক্ষ ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন বলছেন, অন্য পক্ষ ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন বলছেন, এটিও হয়তো ওনারা বলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচনটি হয়েছে, যারা নির্বাচিত হয়েছেন বা নির্বাচন কমিশন যাদেরকে নির্বাচিত ঘোষণা করেছেন তারা শপথ নিয়েছেন, আজকে মন্ত্রিসভা শপথ নিচ্ছে এবং তারা দেশটা পরিচালনা করবেন যতক্ষণ পর্যন্ত তাদের সক্ষমতা আছে এবং জনগণ তাদের পুরোপুরি বিপক্ষে গিয়ে না দাঁড়ায় কিংবা জনগণ একটা প্রতিরোধ গড়ে তোলে। সেটি একটি শক্তির ভারসাম্যের ব্যাপার, কিন্তু মানুষের চাওয়া যে দেশটা স্থিতিশীল থাকুক, শান্তিপূর্ণ থাকুক এবং মানুষের প্রত্যাশা বা সবাই এটি প্রত্যাশা করবেন। হয়তো বিরোধী পক্ষে যারা আছেন তারাও চাইবেন যে একটি ভালো সরকার, ভালো মন্ত্রিসভা গঠিত হোক, অন্তত সৎ, দক্ষ, যোগ্য, দূরদর্শী সম্পন্ন মানুষদের নিয়ে এবং তারা তাদের অতীতের যত ব্যত্যয় বিচ্যুতি থাকুক না কেন দেশে সুশাসন প্রতিষ্ঠা করবার জন্যে, দেশে জবাবদিহিতা নিশ্চিত করবার জন্যে, দেশে সুআইন প্রতিষ্ঠার জন্যে এবং সুআইনের দ্বারা সুশাসন নিশ্চিত করবার জন্যে, গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য কাজ করবেন, এটি তাদের কাছে প্রত্যাশা থাকবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।